হাফ প্যান্ট পরে আমি অনেককে পাইছি যে তারা আসছে, বলছি যে ভাই আপনি গেলে তো একটু করে গুলি করে দিবে, বলছে গুলি করে দেখ, অসুবিধা নেই, আমি শহীদ হয়ে যাব। অনেক বোনদেরকে পাইছি, তাদেরকে বলা হয়েছে সামনে যাবেন না, সামনে রিস্ক আছে, গুলি হচ্ছে, বলছে স্যার সমস্যা না, আমি শহীদ হয়ে যাব। এই যে শাহাদাতের তামান্নার যে একটা ইমোশন, এটা নিয়ে কিন্তু জুলাই সংগঠিত হয়েছে, এখানে কোনো পলিটিক্যাল দলের প্ল্যানে এটা হয় নাই। এই জায়গায় আমরা মনে করবো যে এই আদর্শিক ভিত্তি এবং ইমোশন এবং মনস্তাত্ত্বিকতা সবকিছুকে সামনে রেখে জুলাই সনদকে একটি সার্বজনীনতার রূপ দেওয়ার জন্য অবশ্যই গণভোট হওয়া প্রয়োজন। আমি শুরুতেই 2024-এর জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আমাদের ভাই শহীদ আবু সাঈদ, শহীদ মুক্ত, ওয়াসিম, শান্ত, আলী রায়হান সহ শত শত হাজার হাজার মায়ের বুকের খালি করার বিনিময়ে, বাবার স্নেহের সন্তান হারানোর বিনিময়ে, ভাই এবং বোনের আদরের পরিবারের সদস্যকে হারানোর মধ্য দিয়ে যারা জীবন দিয়েছে, আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আজকে যে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে, গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গ জুলাই সনদ, খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। বিশেষ করে বাংলাদেশ যে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবসময় প্যারাডাইম শিফটিং এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, খুব র্যাপিডলি ক্ষণে ক্ষণে অনেকগুলো বিষয় পরিবর্তন হচ্ছে, মনস্তাত্ত্বিকতার পরিবর্তন হচ্ছে, সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে, এবং ভবিষ্যৎ কিভাবে চলবে সেই বিষয়গুলো দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি ক্ষণে ক্ষণে। এই জায়গায় এসে প্রথম থেকে বলবো যে জুলাই যে হঠাৎ করে হয়ে গিয়েছে, বিষয়টা এমন কোনো বিষয় না। অনেকে মনে করছে যে এটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, বিষয়টা তা না, বরং এটা ইতিহাসের একটা ধারাবাহিক বাস্তবতা, অনিবার্য দাবি ছিল। এবং দীর্ঘদিন এখানে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, এখানে যে বৈষম্য কায়েম ছিল, এখানে যে অবিচার কায়েম ছিল, বিচারের নামে হত্যাকাণ্ড যে ঘটনাগুলো ঘটেছিল, সবকিছুর একটি পরিসমাপ্তি বা সবকিছুকে নিঃশেষ করার জন্য, সমূলে নির্মূল করার জন্য জুলাইয়ের এই অভ্যুত্থান, জুলাইয়ের এই জাগরণ হয়েছিল। তো সে জায়গায় আমরা দেখেছি যে আমাদের হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট বলছে, প্রায় 1400 বেশি এখানে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রায় 2000-এর বেশি আহত হয়েছেন। এর মধ্যে বড় একটা সংখ্যা প্রায় 600 থেকে 700, কেউ হাত হারাইছেন, টোটালি হাত হারিয়ে ফেলছেন, টোটালি পা হারাইছেন, কেউ চোখ হারাইছেন, 2 চোখ হারিয়েছেন, এরকম অনেক সংখ্যা আছে, কেউ 1 চোখ হারিয়েছেন। তো এই যে একটা নির্যাতন, জুলুম, একটা পাটাতন মধ্য দিয়ে, ত্যাগ কোরবানির পাটাতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি বা যে বাংলাদেশে আমরা এখন অবস্থান করছি, এখানে 2টি মেজর দাবি উত্থাপিত হয়েছে। শহীদ পরিবার থেকে শুরু করে টোটাল শহীদ বা জুলাই যোদ্ধা যারা আমাদের, তাদের পক্ষে 2টি মেজর দাবি উঠেছে। একটি হলো যে গণহত্যা চালিয়েছে হাসিনা, খুনি হাসিনা, এটার একটি সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আর আরেকটা দাবি উঠেছে যে হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে, যে স্ট্রাকচারাল ওয়েতে, সেটা কনস্টিটিউশনাল ওয়ে হোক অথবা বাংলাদেশের যতগুলো কাঠামো আছে, যতগুলো ইনস্টিটিউশন আছে, এই টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ফ্যাসিবাদ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে নির্মূল করে নতুন একটি বন্দোবস্ত অথবা সংস্কার, আমরা যে নামে বলি না কেন, সেটা নতুন করে প্রতিষ্ঠিত করা। তো এই দাবিগুলোর প্রেক্ষিতে যে ইন্টারিম গভর্নমেন্ট তারা বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে, আমরা দেখেছি। এই সংস্কার কমিশন নিয়েও আমার আগে বক্তারা বলেছেন, অনেক কিছু আমরা দেখতেছি, ঘটনার এপিট ওপিট, ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছু ঘটছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা দরকার, দেখুন এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের যে বিপ্লব অভ্যুত্থান, সেটা সূত্রপাত হয়েছিল ক্যাম্পাস থেকে, শিক্ষাঙ্গন থেকে, ছাত্রদের মাধ্যমে। অথচ ছাত্রদের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাদের মনস্তাত্ত্বিকতার উন্নয়নের জন্য, একাডেমিক ডেভেলপমেন্টের জন্য সরকার একটা কমিশন গঠন করার প্রয়োজন ফিল করেন। আমি জানি না এটা আপনাদের জায়গা থেকে কোথাও আপনারা এই দাবিগুলো উত্থাপন করেছেন কিনা, অথবা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। তো যাই হোক, এটা অন্য আলোচনা, আমি প্রসঙ্গক্রমে বলে রাখলাম। যেই সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, এর মধ্যে ঐক্যমত কমিশন, দীর্ঘদিন ধরে আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত মিটিং হচ্ছে এবং ডিবেট, অনেক কিছু হচ্ছে। তো এরপরও একটা সনদ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা সাধুবাদ জানাতে হয়, যেভাবে হোক একটা সনদ তৈরি হয়েছে। এখন এই সনদটা কি গণভোটের মাধ্যমে পাস হবে নাকি অর্ডিন্যান্সের পাস হবে, এটাই মূলত আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বা বিষয়। তো অর্ডিন্যান্সের মধ্য দিয়ে যদি পাস হয়, তাহলে এখানে সার্বজনীনতাটা কতটুকু থাকবে, এই প্রশ্ন আমরা উত্থাপন করতেই পারি। যেহেতু জুলাই কোনো ব্যক্তি বা দলের গোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না, বরং এখানে আপামর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এজন্য যদি এখানে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ পাস হয়, এটাকে যদি আমরা
সংবিধান রূপান্তর করতে পারি, তাহলে এখানে সকলের ঐক্যমত থাকবে এবং এটা সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকবে। সেকেন্ড যে বিষয়টা বলবো যে এই অর্ডিন্যান্সের কিছু স্বল্প মেয়াদের বিষয় রয়েছে। আমি যতটুকু স্টাডি করেছি, জেনেছি, আইনজ্ঞরা এখানে আছেন, যে এটা 90 দিনের মধ্যে যদি এটা পাস না করা হয় অথবা নতুন সংসদের পর যদি এটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় থাকবে তারা যদি পাস না করে, তাহলে অটোমেটিক কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা স্থায়ী হবে না। তো এই যে একটা শুভঙ্করের ফাঁকি, যে একটা ব্যবস্থাপনা যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে করে এটাকে পাস করে নেওয়া, এটা যথেষ্ট অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে বলে আমি আমার জায়গা থেকে পার্সোনালি মনে করছি। তো আমরা অতীতেও দেখেছি যে যারা রাজনৈতিক দল ছিলেন তারা নির্বাচনের আগের মুহূর্তগুলোতে খুব চমৎকার বয়ান নিয়ে হাজির হন এবং এত চোখ ধাঁধানো মানে বিষয়গুলো নিয়ে আসেন, মনে হচ্ছে তাদের চেয়ে ফেরেশতা আর কেউ নেই। কিন্তু যখন নির্বাচনটা হয়ে যায়, তাদের ওভারঅল কার্যক্রম, তাদের যে আচরণগত বিষয়গুলো, সেগুলো বারবারই ফ্যাসিবাদেরই হয়তো একটা পূর্ণাঙ্গ রূপ পায় অথবা সেটা পার্সেন্টেজে কিছুটা মাইনর, কিন্তু ফ্যাসিবাদ কারো না কারো মাঝে কোনো না কোনো ভাবে ফুটে ওঠে। এটা এখন পর্যন্ত বাংলাদেশের অতীত ইতিহাস সেটা বলে আসছে। এই জায়গায় আমরা মনে করি যে নতুন করে যাতে কেউ ফ্যাসিবাদ কায়েম না হোক, এটা এই অভ্যুত্থানের পরবর্তী দুটি দাবির মধ্যে, মেজর দুটি দাবির মধ্যে একটি দাবি, এজন্য আমরা মনে করি যে এটা গণভোট হওয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। এরপর আরেকটা বড় বিষয় হচ্ছে নির্বাহী আদেশের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমরা অতীতেও দেখেছি, জরুরি অবস্থার মধ্যে অনেকগুলো বিষয় হয়েছে। এরপরে এখানে গণতন্ত্র অনেক সময় প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা অতীতে আমাদের রেকর্ড আছে। এই জায়গায় বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য সকলের জন্য গণভোটটাই আমরা মনে করি যে ইসলামকে কার্যকর করার জন্য উপযুক্ত হবে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 3টি গণভোট হয়েছে। এর মধ্যে দুঃখের বিষয় হলো 2টি হয়েছে কারো না কারো ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য। এর মধ্যে একটি হয়েছে 19৭ সালে জিয়াউর রহমানের যে প্রেসিডেন্সি গণভোট, এটা উনি ওনার শাসনকে জায়েজীকরণ করে নিয়েছিলেন এই গণভোটের মাধ্যমে। সেকেন্ড টাইম হচ্ছে 1985 সালে, তো এখানে হয়েছে এরশাদ, যাকে পরবর্তীতে আমরা স্বৈরাচার আখ্যায়িত করেছি তার কার্যক্রম কারণ। তো তিনি একটা গণভোট দিয়ে উনি ওনার যে ক্ষমতা সেটাকে জায়েজীকরণ করে নিয়েছেন। 1991 সালে একটি ব্যতিক্রম হয়েছে, এখানে সংসদীয় যে শাসন ব্যবস্থা সেটা সংবিধানে ইনক্লুড করা এবং এটাকে পাস করানোর মধ্য দিয়ে মূলত দ্বাদশ সংশোধনী পাস হয়েছিল। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছিল হাসিনা এসে আবার বিচারিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ৫ম সংশোধনী পাস করে নিয়েছিল এবং এটাকে বিলুপ্ত করেছিল। যাই হোক, ২৫-এর পরে আবার সেটা ফিরিয়ে আনা হয়েছে, বাতিল করা হয়েছে। তো এই যে হিস্ট্রিক্যাল বিষয়গুলো আছে, গুরুত্ব বিবেচনা, আমি মনে করি জুলাই সনদকে অবশ্যই গণভোটের মাধ্যমেই এটাকে পাস করতে হবে। আর আরেকটি প্রেক্ষাপট হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই গণভোটের চর্চা, আমরা যাদেরকে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ মনে করি তারাও কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট প্র্যাকটিস করে, সেটা সুইজারল্যান্ড বলেন, ইউকে বলুন, সবগুলো কান্ট্রিতে এই প্র্যাকটিসগুলো আছে। এবং শুধু তারা সংবিধান সংশোধন নয়, আন্তর্জাতিকভাবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করতে গেলে সেখানেও কিন্তু তারা গণভোটের আয়োজন করে। তো এই যে একটা চমৎকার উদাহরণ ইতিমধ্যে আছে, সবকিছু বিবেচনা আমরা মনে করি যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস হওয়া দরকার। আমার সর্বশেষ যে বিষয়টা বলতে চাই যে জনগণের ম্যান্ডেট হোক অথবা আমরা যে ভাষায় বলি না কেন, জুলাইটাকে শুধুমাত্র পলিটিক্যাল গ্রাউন্ড থেকে ব্যাখ্যা করলে চলবে না। হাদি ভাই খুব চমৎকার ভাবে বলছেন এবং উনি খুব আবেগ দিয়ে কথা বলেন, আমি সবসময় দেখি। তা আসলে আবেগই জড়িত এখানে। আমাদের মতো যে মানে কিশোর যুবকরা এই আবেগ নিয়ে গিয়েছিলাম। আপনি শহীদ পরিবারগুলোর সাথে কথা বলে দেখুন, তাদের ভিতরে তাদের সন্তানদের সাথে যে কথোপকথন হয়েছে, এখানে কোনো পলিটিক্যাল গ্রাউন্ড ছিল না, এখানে টোটালি ইমোশন ছিল, এখানে একটা স্পিরিট ছিল, একটা আদর্শিক ভিত্তি ছিল, আদর্শিক একটা প্রেরণা ছিল, সেটা থেকে শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছেন। হাফ প্যান্ট করে আমি অনেককে পাইছি যে তারা আসছে, বলছি যে ভাই আপনি গেলে তো একটু করে গুলি করে দিবে, বলছে গুলি করে দেখ, অসুবিধা নেই, আমি শহীদ হয়ে যাব। অনেক বোনদেরকে পাইছি, তাদেরকে বলা হয়েছে সামনে যাবেন না, সামনে রিস্ক আছে, গুলি হচ্ছে, বলছে স্যার সমস্যা না, আমি শহীদ হয়ে যাব। এই যে শাহাদাতের তামান্নার যে একটা ইমোশন, এটা নিয়ে কিন্তু জুলাই সংগঠিত হয়েছে, এখানে কোনো পলিটিক্যাল দলের প্ল্যানে এটা হয় নাই। এই জায়গায় আমরা মনে করবো যে এই আদর্শিক ভিত্তি এবং ইমোশন এবং মনস্তাত্ত্বিকতা সবকিছুকে সামনে রেখে জুলাই সনদকে একটি সার্বজনীনতার রূপ দেওয়ার জন্য অবশ্যই গণভোট হওয়া প্রয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।